তো বাংলা একটা কথা আছে যে ঠেলার নাম বাবাজি, বা অন্য ভাষায় বলতে গেলে অনেকে বলে যে অল্প দৌড়ানিতে কিন্তু বিড়াল মান্দার গাছে ওঠে না, মান্দার গাছে কিন্তু কাঁটা আছে, তাই না? তো বিড়াল যখন মান্দার গাছে ওঠে তখন বুঝাই যায় যে বিড়ালটা খুব বিপদে আছে। ভারতেরও ঠিক এক্স্যাক্টলি সেম সিচুয়েশন হয়েছে। একটু আগে দেখলাম যে সন্ধ্যার পরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ওই যে এক আকাশ এক বাতাস এক কষ্ট এক বেদনা, সেই দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্লাস তিনি মন্ত্রী পদমর্যাদার, তিনি গোপনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। বৈঠক করেছেন দরজা আটকিয়ে, মানে রুদ্ধদ্বার বৈঠক, দীর্ঘ অনেকক্ষণ বৈঠক করেছেন। কি আলোচনা হয়েছে আমরা জানি না, তবে আলোচনা শেষ করার পরে দুই পক্ষের কোনো পক্ষই মুখ খুলেনি, শুধু বলেছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন দীনেশ ত্রিবেদী, সম্ভবত আগামীকাল বৈঠকটা হতে পারে সম্ভবত, বাট কোনো মুখ খুলেনি যে কি নিয়ে খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর রুদ্ধদ্বার বৈঠক হলো, এই দীর্ঘ বৈঠক। আমরা অনুমান করতে পারি যে দীনেশ ত্রিবেদী খলিলুর রহমানের হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার অবস্থা, যে প্লিজ ক্ষমা করে দাও, এই ভুল আর হবে না। দেখুন, ভারত এমন একটা দেশ, শুধু ভারত না অন্য দেশও এরকমই, আপনি যদি ভয় পান ওরা আরো ভয় দেখাবে, কিন্তু আপনি যদি বুক উঁচিয়ে বলতে পারেন যে আমি ভয় পাই না, আমি মানি না, তাহলে কিন্তু ওরা নত। তো ভারত এখন এমন নত হওয়া হয়েছে যে মাপ চেয়ে ক্ষমা চেয়ে এবং সবকিছু করতে রাজি, কিন্তু তাই বলে ভাববেন না যে ভারত মেনে নিয়েছে। ভারত এখন তারেক রহমানকে হুজুর করবে আর গোপনে গোপনে তারেক রহমানের ক্ষতি করার চেষ্টা করবে। মনে রাখবেন, ভারতের একমাত্র বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, শুধুমাত্র বন্ধু হচ্ছে হাসিনা। ভারত বিএনপি জামাত বা যে দলেরই কথা মতো চলুক না কেন, ভারতের মনে মনে ওই হাসিনা, ওই বাংলাদেশকে একটা করদ রাজ্য বানাবে সেই পরিকল্পনা। তো শুরুটা হয়েছে মূলত শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন, দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছে। সেখানে শেখ হাসিনা সরাসরি অডিও লিঙ্কে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন উত্তর দিয়েছেন। সেখানে সজীব জয় ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, নওফেল ছিলেন, তারপরে আমিনুল ইসলাম পলাশ নামে একজন ছাত্রলীগ নেতা ছিলেন, তো এরা ছিলেন আর কি। তো সেখানে শেখ হাসিনা বলেছেন যে আমি ডিসেম্বরে বাংলাদেশে আসবো। তিনি এর আগেও বলেছেন, এবং শেখ হাসিনার এই সাংবাদিক সম্মেলন পৃথিবীর বিভিন্ন মিডিয়া প্রচার করেছে, বিশেষ করে বার্তা সংস্থা রয়টার্সও প্রকাশ করেছে। তো অনেকে বলেন যে ভাই, শেখ হাসিনার বক্তব্য এত ইন্টারন্যাশনাল মিডিয়া প্রচার করলো কেন? আসলে দেশি মিডিয়া বলেন বিদেশি মিডিয়া বলেন, তারা আসলে চটকদার সংবাদ চায়, যেই সংবাদ মানুষ খাবে, যেই সংবাদ অভাবনীয়। একটা জিনিস দেখেন, শেখ হাসিনা সংবাদ সম্মেলন কিন্তু প্রচুর ভিউ হয়েছে, লাইভে কিন্তু অনেকেই দেখেছে, হ্যাঁ। কিন্তু খেয়াল করবেন, যখনই বোঝা গেল যে শেখ হাসিনা তার মুখ দেখাবেন না, তিনি এই সাংবাদিক সম্মেলনেও অডিও বার্তা দিবেন, সঙ্গে সঙ্গে 44,000 দর্শক লাইভ ছেড়ে বেরিয়ে গিয়েছে। কারণ শেখ হাসিনা লাইভ যারা দেখেছে তারা সবাই যে আওয়ামী লীগ করে তা কিন্তু না, অনেকেই দেখতে চায়, তাই না? যারা ফেসবুকে আছে অনেকেই তো আপনাকে ফলো করে, তাই না? কারো 10,000, 5,000, 1 লাখ, 10 লাখ, আমার আছে 3 লাখ, আবার কারো আছে মিলিয়ন, কারো আছে বিলিয়ন। এখন যারা আপনাকে ফলো করে, সবাই যে আপনাকে পছন্দ করে তা কিন্তু না, অনেকে আপনাকে ঘৃণা করে বলেও কিন্তু ফলো করে, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তো শেখ হাসিনার লাইভে অনেক ভিউ হয়েছে বলেই সবাই যে আওয়ামী লীগ করে যারা দেখেছে তা কিন্তু না, অনেক বিএনপি জামাতের লোকেরা কিন্তু দেখেছে। এখন সেই সাংবাদিক সম্মেলনে সজীব জয় বললেন যে ভারতের বোঝা উচিত বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে, এখানে জঙ্গি আছে, আল কায়দা মাল কায়দা অনেক কিছু আছে, ভারতের হস্তক্ষেপ করা উচিত। ভাবতে পারেন, সজীব জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সে ভারতকে আহ্বান জানাচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ঘৃণিত কাজ আর কি হতে পারে? এবং বাংলাদেশে নাকি জঙ্গি, উগ্রবাদী, ইসলামপন্থী সারাটা জীবন জঙ্গি কাট খেলেছে, দাড়ি টুপিওয়ালা লোক পেলেই জঙ্গি ট্যাগ দেওয়া হতো। একটা কথা বলি, একটু মন দিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করবে। আপনারা শুনছেন না 12, 13, 14, 15, 16, 17, 18 সালে যে জঙ্গি সন্দেহে পুলিশ একটা বাসা ঘিরে রেখেছে, জঙ্গি সন্দেহে র্যাব বাসা ঘিরে রেখেছে, জঙ্গি সন্দেহে পুলিশ, র্যাব, সিটিটিসি, এসবি বাসা ঘিরে রেখেছে। সকালবেলা কি শুনতাম? সকালবেলায় শুনতাম যে পুলিশের সঙ্গে ওই জঙ্গিদের গোলাগুলি হয়েছে এবং পুলিশ ঘরের ভিতর থেকে কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। এর ভিতর নারী ছিল, শিশু ছিল, পুরুষ ছিল বেশি অবশ্যই। এবং বাংলাদেশে জঙ্গি এত ঘৃণিত যে যখনই আপনাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, আপনার পক্ষে কেউ থাকবে না, কেউ খতিয়ে দেখবেও না যে আসলে আপনি জঙ্গি কি জঙ্গি না। এবার শেখ হাসিনা 15 বছর তোমাকে 1 থেকে 150 মানুষকে মেরেছে।
শুধু জঙ্গি ট্যাগ দিয়ে। এখন অনেকে বলবেন যে ভাই সব কি মিছা, মনে করেন যে তর্কের খাতিরে ধরে নিলাম সব সত্য, কিন্তু জঙ্গি বলে কি আপনি এভাবে মানুষ মারতে পারেন? পারেন না। যে জঙ্গি তারও কিন্তু আইন আছে, বিচার আছে। নির্বিচারে বলে যে জঙ্গি সন্দেহে অমুক আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, তারপর সেখান থেকে লাশ সকালে বাইর হয় 3টা 4টা 5টা। আবার শোনা যায় এসব লোকগুলিকে নাকি এর আগের দিন রাতেই আয়নাঘর থেকে নিয়ে ওখানে বন্দি করে রাখা হয়, তারপর জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে মেরে ফেলা। সেই একই জঙ্গি কার্ড সজীব জয় খেলতেছে এবং ভারতকে বলতেছে আপনি বাংলাদেশকে আক্রমণ করেন। এই হচ্ছে এদের অবস্থা। এমনকি সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলতেছে যে উপস্থিত ভারতীয় সাংবাদিকরা, আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন। শেখ হাসিনা বলতেছে ভারতীয় সাংবাদিককে যে আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন। এই সব ভারতীয় সাংবাদিকরা আগাগোড়া ইসলাম বিদ্বেষী, তারা অনবরত বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা গুজব ছড়াতে। সেই সব সাংবাদিকদেরকে শেখ হাসিনা বলতেছেন আপনারা আমাকে সাপোর্ট করেন আমি জানি। এবং তারা ভারতে পালিয়ে গিয়েও এত অপমানিত হয়েও তাদের কোনো মনস্তাত্ত্বিক পরিবর্তন হয় নাই। সেই একই জঙ্গি কার্ড, সেই একই ইসলাম বিদ্বেষী কার্ড, সেই একই আলেম ওলামা বিদ্বেষী কার্ড এবং সেই একই মেটিকুলাস ডিজাইন, এগুলো জামাত মারছে আমি মারি নাই। এবং সজীব জয় একটা ইন্টারেস্টিং কথা বলছে, সে বলতেছে যে মানুষ মরছে 800, জাতিসংঘ বলতেছে 1400। এটা কেমন কথা? তার মানে হচ্ছে মানে পরোক্ষভাবে সজীব জয় স্বীকার করে নিচ্ছেন যে আমরা তো মারছি 800, 1400 বলো কেন, তাই না? এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। তিনি বলেছেন তিনি আসবেন। তো একজন নেতা বলল তার দলের যে শেখ হাসিনাকে কিছু নেতা বুঝিয়েছে। শেখ হাসিনা তো মনে করেন আগে থেকেই কল্পনা রাজ্যে বাস করে, সে মনে করতো বাংলাদেশের সকল লোকই তাকে চায়, শুধুমাত্র বিএনপি জামাতের গুটি কয়েক লোকজন তারা চায় না, বা বাংলাদেশের সকল লোকই তাকে পছন্দ করে। সেটা মানে কল্পনা রাজ্যে আর কি সেটা ভাবতো। তো আওয়ামী লীগের কিছু লোকজন তাকে বুঝিয়েছে যে ইউনূস চলে গিয়েছে, তারেক রহমান আছে, দেশে এখন খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, পানির সংকট, বিভিন্ন সংকট আছে, আইন শৃঙ্খলা খারাপ। এই মুহূর্তে যদি আপনি চলে যান বাংলাদেশে, তাহলে তারেক রহমান সরকার 10 দিনও টিকতে পারবে না। জনগণ ঘর থেকে বের হয়ে আপনাকে এনে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। শেখ হাসিনা চিন্তা করলো যে তাই তো, তাহলে তো যাওয়াই উচিত। তো ঠিক আছে, একটু জনসমর্থন একটু বাড়ুক, ডিসেম্বরে যাব, এই চিন্তা ভাবনা। তিনি ফোন করছেন আওয়ামী লীগের সবাইকে যে চলো আমরা সবাই একসঙ্গে যাবো, ফাঁসি হলে আমাদের একসঙ্গে ফাঁসি হবে। সবাই বলবো হ্যাঁ নেত্রী সমস্যা নেই, আমরা আসি, আমরা পর্যন্ত জীবন দিয়ে দিব। কিন্তু কথা আছে, আওয়ামী লীগের এক নেতাকে আমি ফোন করছিলাম যে ভাই আপনি কি যাবেন নাকি বাংলাদেশে, শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে আপনি যাবেন নাকি? তো উনি যেটা বললো, উনি বলল যে ভাই শেখ হাসিনা বাংলাদেশে গেলে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, ওই পরিস্থিতির ধারে কাছেও নাই। আওয়ামী লীগের অবস্থা এমন খারাপ, আওয়ামী লীগ মিছিল করতে পারে না। আওয়ামী লীগ সেই শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভিতরে 5 জনই মিছিল করে, আবার এমন ভাবে বলে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মানে খুব নিচু আওয়াজ। সেই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং জনগণ ঘর থেকে নেমে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে, ওই আশা ঘুরে গালি, ওটা সম্ভাবনাই নেই। এখন যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে গ্রেপ্তার করা হবে, জেলে নিবে। তিনি বললেন যে মনে করেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং কামাল গেল, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এখন সরকার যদি চায় যে এই 3 জনকে ফাঁসি দিয়ে দিবে, তাহলে সরকার ইজিলি কামাল এবং ওবায়দুল কাদেরকে ফাঁসি দিতে পারবে, কোনো সমস্যা হবে না, কেউ প্রতিবাদও করবে না। কিন্তু যখন শেখ হাসিনাকেই ফাঁসি দেওয়া চিন্তা করবে, তখনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনক্লুডিং ভারত প্রতিবাদ আসলেও আসতে পারে। যদি প্রতিবাদ নাও আসে, তাও কি ফাঁসি দেওয়া যায়? বাংলাদেশে কিন্তু জন্মের পর থেকে পর্যন্ত কোন নারীর ফাঁসি হয় নাই। কাজেই শেখ হাসিনার প্রতি বহির্বিশ্বে যে সিম্পিতি থাকবে বা চাপ থাকবে, অপরাধ যাই হোক না কেন শাস্তি লঘু করে দেওয়ার জন্য, সেই চাপ কিন্তু ওবায়দুল কাদের, তারপর হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এদের উপর থাকবে না। এদেরকে সহজেই সরকার ফাঁসি দিতে পারবে, যেমনটা শেখ হাসিনা জামাতের লোকদেরকে দিয়েছিল। তো তারা এই কারণেই বলতেছে যে আসলে এই কারণেই আমরা যাব না। এখন হয়তো মনে করতেছি যে নেত্রী যাবে, এই জন্য তো না বললে খারাপ দেখা যায়, বাট যাওয়ার সময় দেখবেন কেউই আসবে না। এবং আওয়ামী লীগ আসলে কোন পলিটিক্যাল পার্টি না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। শেখ হাসিনার ব্যবসা, শেখ হাসিনা এটার সিইও, শেখ হাসিনা এবং শেখ রেহানা এটার এমডি, আর তার ওই যে সজীব জয় হচ্ছে এটা এক্সিকিউটিভ ডিরেক্টর বা জাতীয় কিছু একটা। এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা রাজনৈতিক দল না। শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের পরেই বাংলাদেশ সরকার দারুণ খেপেছে এবং তারা এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের জন্মের পর থেকে এমন কঠিন ভাষায় ভারতকে চিঠি লিখে নাই। সেখানে শেখ হাসিনাকে বলেছে যে শেখ হাসিনার অনলি পরিচয় হচ্ছে একজন খুনি, সে দাগি আসামি, সে যে ক্রিমিনাল। সুতরাং একজন ক্রিমিনাল আরেকটা দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কথা বলবে, আমার জনগণের বিরুদ্ধে কথা বলবে, যেখানে জুলাই দিবসের প্রতি উপলক্ষে আমরা সেলিব্রেট করতেছি, শহীদদেরকে অপমান করবে, এটা আমরা মেনে নিব না। বাংলাদেশ
উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। বাংলাদেশ কখনোই আর ভারতের করদ রাজ্য হবে না। চিন্তা করেন, এই স্টেটমেন্ট কিন্তু বিএনপি দেয় নাই, কোন দল দেয় নাই। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে এই চিঠি লেখা হয়েছে, যে এই চিঠিতে তীব্র তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মানে এর চেয়ে হার্ড করে প্রতিবাদ জানানোর ভাষা হতে পারে আমার জানা নেই। তারপরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে আমরা জানি না, আমাদের সঙ্গে এই সংবাদ সম্মেলনের কোন সম্পর্ক নাই। মানে বললো আর বিশ্বাস করলাম। বলেছে যে আমাদের দেশ স্বাধীন দেশ, এখানে যে কেউই বেসরকারি ভাবে যে কোনো ক্লাবে বা যে কোনো জায়গায় সাংবাদিক সম্মেলন করতে পারে। আমরা মুক্ত কণ্ঠে বিশ্বাস করি, আমরা শেখ হাসিনাকে বাধা দেয়নি বা এর সঙ্গে আমরা জড়িত না। অথচ 2018 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে যে ভুয়া মামলা, যে খালেদা জিয়া নাকি এতিমের টাকা চুরি করেছে, অথচ ওই টাকা সুদে আসলে 3 গুণ হয়েছিল, কিন্তু খালেদা জিয়াকে এই ভুয়া মামলায় সাজা দিল 5 বছর, পরে আপিল করলো সরকার, বাড়লো 10 বছর। জীবনে কোনো সময় শুনছেন যে একটা আদালত যে সাজা দেয় আপিল করলে তার চেয়ে বাড়ে? সমান সমান থাকে বা কমে? কিন্তু আওয়ামী লীগ সরকার 2টা দৃষ্টান্ত দিল। একটা হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় সাজা হয়েছিল 5 বছর, আপিল হইল 10 বছর। জামাতা কাদের মোল্লার শাস্তি হচ্ছে যাবজ্জীবন, আপিলে হইল মৃত্যুদণ্ড, পরে ফাঁসি দিয়েও দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। হ্যাঁ, তো এখন এই যেটা কঠিন একটা প্রতিবাদ বাংলাদেশ সরকার করলো, এরপরই কিন্তু ভারত নড়ে চড়ে বসছে। একটা কথা বলি, এখানে অনেকেই জানেন না, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে না। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে নিয়ে দেখাশোনা করে না। বাংলাদেশ দেখে সরাসরি নরেন্দ্র মোদীর কার্যালয়। এখানে কিন্তু ভাগ করা আছে। পৃথিবীর অন্য দেশগুলো দেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রক, যার মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর। শুধুমাত্র বাংলাদেশটাকে দেখা হয় নরেন্দ্র মোদীর অফিস থেকে সরাসরি, এবং এই কারণেই বাংলাদেশে প্রথম একজন মন্ত্রী পদমর্যাদার রাজনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে, কোনো আমলাকে না। মানে এত গুরুত্বপূর্ণ। তখন এই প্রধানমন্ত্রীর কার্যালয় নড়ে চড়ে বসে নরেন্দ্র মোদী বৈঠক করেন একটা, যে কি করা যায়। সিদ্ধান্ত হয় যে 2-1 দিনের মধ্যেই নরেন্দ্র মোদীর বিশেষ দূত একটা চিঠি নিয়ে তারেক রহমানের কাছে আসবেন এবং সেই চিঠিতে নরেন্দ্র মোদী অ্যাপোলজি জানাবেন। আজকে বৈঠক করেছেন খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী, এবং সেখানে নিশ্চয়ই হাতে ধরে ক্ষমা চেয়েছেন যে আর এমন হবে না। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরেও দীনেশ ত্রিবেদী এ কথাই বলবেন। সম্ভবত আগামীকাল বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য ভারত সরকার খুবই উৎসাহী। বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে তারেক রহমান আমন্ত্রণপত্র দিয়েছে, যদিও তারেক রহমান বলতেছে যে আমাকে এখানে বিমস্টেকের চেয়ারম্যান বলা হয়েছে, প্রধানমন্ত্রী বললে কি হইতো, বলেন নাই কেন। ভারতের বিদেশ মন্ত্রক বলতেছে যে আমরা সবাইকে এভাবেই পত্র পাঠিয়েছি, কাউকে প্রধানমন্ত্রী বলা হয়নি, প্রেসিডেন্ট বলা হয়নি। প্রত্যেকের একটা নিজস্ব একটা রোল আছে এই ব্রিক্সে বা বিমস্টেকে, ওইভাবে আমরা পাঠিয়েছি। এতে অপমানিত হওয়ার কিছু নাই। তারেক রহমান যে প্রধানমন্ত্রী এটা আমরা অস্বীকার করতেছি না, এবং খুবই আগ্রহ ভারতের তারেক রহমানকে ভারত নেওয়ার জন্য। ধারণা করা হয় যে আগামীকাল দীনেশ ত্রিবেদী তারেক রহমানের কাছে অনুরোধ করবেন যাতে তারেক রহমান ভারত সফরে যায়। যদিও বিভিন্ন কূটনৈতিক মহল বলতেছে যে তারেক রহমানের ভারতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে ভারতীয় এক সাংবাদিক, তাকে আমি বললাম যে দাদা ঘটনা কি? এই যে আমরা জানতাম যে শেখ হাসিনা একটা অডিও রেকর্ড দিবে, কোন প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবে না, এটা আমরা জানি। এবং শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আগের দিন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হচ্ছে দীনেশ ত্রিবেদী। সেখানে আলোচনার পর দীনেশ ত্রিবেদী বলেছে যে ভাই এটা একটা রেকর্ড স্পিচ দিবে, কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন হবে না, এটা আমরা প্রমিস করলাম। কিন্তু তারপরেও সেই ভাষণ হয়েছে। ও ভুলে গেলাম, তো ওই বেগম জিয়ার যেই এতিমের টাকা তোষাদ মামলা, সেই মামলায় সাজা হয়েছে 5 বছর। তখন বিএনপি একজন ব্রিটিশ উকিল নিয়োগ করেছে, নাম হচ্ছে লর্ড কার্লাইল। সেই লর্ড কার্লাইল বাংলাদেশে এসে বেগম জিয়ার পক্ষে লড়বে। তখন আওয়ামী লীগ করলো কি, তারা লর্ড কার্লাইলকে ভিসা দিল না। লর্ড কার্লাইল ভিসার জন্য অ্যাপ্লাই করলো সেই বাংলাদেশ দূতাবাসে, এই যে লন্ডনে, কিন্তু তাকে ভিসা দেওয়া হলো না। তখন লর্ড কার্লাইল চিন্তা করলো যে তোমার ভারতের ভিসা আছে, আমি বাংলাদেশে যেতে না পারলেও আমি ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে আমি বলবো যে আসলে বেগম জিয়ার প্রতি অন্যায় করা হোক। তো সেই লর্ড কার্লাইল ভারতে এলেন, এবং ভারতে এসে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের যে আয়োজন করেছে যে প্রতিষ্ঠান, সেম দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেই একই প্রতিষ্ঠান কিন্তু ওই লর্ড কার্লাইলের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। কিন্তু সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই সাংবাদিক সম্মেলন করা যাবে না। এটা সহজে অনুমেয় যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছে যাতে এই সাংবাদিক সম্মেলনটা না হয়, ফলে এটা হয়নি। এবং কোন রকম সাংবাদিক সম্মেলন ছাড়াই লর্ড কার্লাইলকে চাপ দেওয়া হয় দ্রুত ভারত ছেড়ে
ব্রিটেনে ফিরে যাওয়ার জন্য। তো যেই ভারত বেগম জিয়ার উকিলকে একটা সাংবাদিক সম্মান করতে দেয়নি, সেই ভারত এখন বলতেছে শেখ হাসিনার সংবাদ সম্মান আমরা তো জানি না, শেখ হাসিনা করছে ভিন্ন ভাবে বা তার নিজস্ব উদ্যোগে আমরা জানি না, এগুলো মানে আন্দারে হাইকোর্ট দেখে। তারা কেমন বুঝতে পেরেছে যে এই ভারত সাপ হইয়া সবল মারে আবার ওজা হইয়া ঝাড়ে, এই হচ্ছে কি এদের অবস্থা। সুতরাং এদের সঙ্গে আসলে ওই নরম কথা চলবে না, এই কারণেই একটা কড়া স্টেটমেন্ট দিয়েছে। যাই হোক, ওই দিল্লি সাংবাদিকের প্রসঙ্গে আসি। তাকে বলুন, দাদা ঘটনা কি? আপনি তো খুব সবসময় শেখ হাসিনার পক্ষে কথা বলেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ভারত শেখ হাসিনাকে ত্যাগ করবে না, ভারত শেখ হাসিনাকে রক্ষা করবে, বিভিন্ন কথা বলেন। তো উনি বললো যে আচ্ছা সব তো বলা যায় না, আমি একটু টেক্সট পাঠাই। তুমি টেক্সটে সংক্ষেপে যেটা লিখলো সেটা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে আপনি শুধু অডিও বার্তা দিতে পারবেন, তাও রেকর্ড, কিন্তু আপনি কোনো সরাসরি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। এই যে শেখ হাসিনা সাংবাদিক প্রশ্ন উত্তর দিল, এটা শুধুমাত্র তিনি এবং তার ছেলে জয় তারা চিন্তা ভাবনা করে একটা প্ল্যান করে এটা করেছেন। এতে ভারত সরকার ওয়াকিবহাল ছিল না। বরং যখন শেখ হাসিনার স্পিচ শেষ হলো, সবাই মনে করছিল এটা রেকর্ড, কারণ রেকর্ড স্পিচও কিন্তু এরকমই। কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করলো, তখন এই প্রশ্নের উত্তরটা প্রথমটা শেখ হাসিনা দিল, দ্বিতীয়গুলো তারপর জয় দেওয়া শুরু করলো, এবং জয় বলতে লাগলো যে আমার মা আছেন আমি জানি না। কারণ ভারত সরকারের সঙ্গে কিন্তু কথা ছিল যে শুধুমাত্র রেকর্ডেড স্পিচ দিবে, কিন্তু ভারত সরকারের কথা অমান্য করে এই শেখ হাসিনা পুরো একটা ইন্টারভিউ দিয়ে ফেললো। প্রথম প্রশ্ন উত্তর শেখ হাসিনা দিয়েছে, তারপরে 2টা সজীবদের জয়, তারপরে 3-4টা শেখ হাসিনা দিয়েছে। এখন ভারত সরকার বলতেছে যে এইরকম আর হবে না, প্লিজ ক্ষমা করে দাও, আমরা ব্যাপারটা দেখছি। তো এই কারণেই এই দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন খলিল রহমানের সঙ্গে, এবং আগামীকাল বৈঠক করবেন তারেক রহমানের সঙ্গে, এবং হাত পায়ে ধরা অবস্থা যে তারেক রহমান সাহেব আপনি ভারতে আসেন, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে কি দর্শক অবস্থা। আওয়ামী লীগের বাংলাদেশে আর সহজে কোনো জায়গা হবে না। আওয়ামী লীগ কখনোই বিএনপি জামাতের সঙ্গে সমঝোতা করা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। ওই অমুক জায়গায় তমুক জায়গায় কথা বলবে, মিছিল করবে, এগুলো দিয়ে ক্ষমতায় আসা যায় না, ক্ষমতায় আসা যায় না। শেখ হাসিনা যদি 5 মিনিট বক্তব্য দেয় অনলাইনে ভারতে বসে, এই 5 মিনিটের ভিতরে 3 মিনিটই ওরে মারুম, ওরে কাটুম, ওরে ধরুম, ওরে ক্ষমতায় খুন করুম, এই ছাড়া আর কোনো কথা নাই। ওর বাড়ি চালিয়ে দাও, ঘর পরে দাও, ওর ভেঙে দাও, এটা কোনো কথা? একজন সাবেক প্রধানমন্ত্রী এভাবে বলতে পারে বলেন তো? অমুকে জঙ্গি, আপনার দেশের নাগরিককে জঙ্গি বলতেছেন। এবং যেই ভারতীয় সাংবাদিকরা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তারাই হচ্ছে আওয়ামী লীগের বন্ধু, এবং তাদের কাজই হচ্ছে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম আজে বাজে প্রোপাগান্ডা, মাদ্রাসা, মসজিদ, হুজুর, এদের বিরুদ্ধে এআই ভিডিও বানিয়ে প্রচার করা, পাকিস্তানের ঘটা ভিডিও বাংলাদেশে বলে প্রচার করা। তারপরে এমন কোন ভিডিও নাই যে তারা তৈরি না করে, এআই দিয়ে তৈরি করে অন্য দেশের ভিডিও আইন এখানে চালায়। কথা হচ্ছে একটা যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলে প্রমাণ করা, এবং এই কাজে উৎসাহ যোগে আওয়ামী লীগ, মদত দেয় আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ নিজেরাও সমালোচনা করে। ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশের কোনো দল না, আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল বিজেপির একটি শাখা। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল না, এবং আওয়ামী লীগ বাংলাদেশের যে চেতনা সেটা ধারণই করেন, এবং যদি কোনো